আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং দুই বিষয়ের মধ্যে কস্ট কনসেপ্টস অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন একটি অধ্যায় রয়েছে, যা থেকে উভয় সাবজেক্টে প্রশ্ন এসে থাকে। এখানে আমি আজকে আমার প্রথম ক্লাস এবং এই ক্লাসে আমি চেষ্টা করব কস্ট কনসেপ্টস অ্যান্ড কস্ট ক্লাসিফিকেশন এর গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সমস্ত সূত্র ব্যবহার করা হয়ে থাকে ওই সমস্ত সূত্রগুলো এখানে আমি আলোচনা করব এবং একই সাথে একটি প্রশ্নের সমাধান আমি দেখাবো। তো আমরা এখন দেখি, প্রথমেই আমি ক্লাসিফিকেশন অফ কস্ট অর্থাৎ কস্টের শ্রেণীবিভাগ কিভাবে করা হয় তা আমি তোমাদের এখানে দেখাবো। প্রথমেই কস্টকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়: ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস বা এক্সপেন্স। এখন এই ম্যাটেরিয়াল কে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুই ভাগে ভাগ করা হয়। লেবারকে ও ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুই ভাগে ভাগ করা হয়। এক্সপেন্সকেও একইভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুই ভাগে ভাগ করা হয়। এখন ম্যাটেরিয়ালের মধ্যে যে ইনডাইরেক্ট অংশ আছে, লেবারের মধ্যে যে ইনডাইরেক্ট অংশ আছে, এক্সপেন্সের মধ্যে যে ইনডাইরেক্ট অংশ আছে, এই গুলো যোগ করে আমাদের হবে ওভারহেড। এই ওভারহেড অর্থ উপরিব্যয়। এখন এই উপরিব্যয় আবার তিন ভাগে বিভক্ত হয়। প্রথমে দেখছি আমরা ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তো আমরা এখানে এট এ গ্ল্যান্স কস্টের ক্লাসিফিকেশনটা দেখলাম। এখন আমরা বিস্তারিতভাবে আমরা এর সূত্র কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলা দেখব। প্রথমে এই অধ্যায়ে যা যা শিখতে হবে তা আমরা দেখে নেই। শিডিউল অফ কস্ট শিট এট এ গ্লান্স, এক নজরে কস্ট শিটটা কিরকম হবে তা আমি প্রথমেই শেখাবো। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কিভাবে নির্ণয় করতে হয়, কস্ট অফ গুডস সোল্ড কিভাবে নির্ণয় করতে হয়, ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয়, মিসিং প্রবলেম কিরকম থাকে, ফাইনালি টেন্ডার কস্ট শিট। এই যেগুলো আমি এখানে দেখালাম, তোমাদের পরীক্ষাতে যে কোনোভাবেই পরীক্ষা আসতে পারে। সরাসরি কস্ট শিট চাইতে পারে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড স্টেটমেন্ট চাইতে পারে, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট চাইতে পারে, ইনকাম স্টেটমেন্ট চাইতে পারে। আবার এমন একটি প্রবলেম দেওয়া থাকে যে তার মধ্যে থেকে কিছু কিছু বিষয় সরাসরি দেওয়া থাকে না, কিন্তু সেগুলোকে আমাদের ক্যালকুলেশনের মাধ্যমে বের করে সমস্যার সমাধান করতে হয়। এরপর টেন্ডার কস্ট শিট, এগুলো আমাদেরকে শিখতে হয়। আমি ধারাবাহিকভাবে এগুলো দেখাবো কিভাবে করতে হয়। তো প্রথমে আমি আসি কস্ট শিট অ্যাট এ গ্লান্স। এই কস্ট শিট অ্যাট এ গ্লান্স করতে যে আমাদের এলিমেন্টস অফ কস্ট
এবং টাকার এই দুটি কলম অথবা তিনটি কলমও করা যায়। তো আমরা প্রথমে এলিমেন্টস অফ কস্ট প্রথমেই আসে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এরপর ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স এই তিনটা যোগ হয়ে আমাদের যে ফলাফলটা আসে তা হলো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড এগুলো যোগ হয়ে আসে ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এর সাথে অফিস এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স এই দুটি খরচ যোগ হয়ে আমাদের সামনে আসে টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে নেট প্রফিট যোগ করে আমরা সেলস পাবো, অথবা সেলস দেওয়া থাকলে ব্যালেন্সিং ফিগার করে নেট প্রফিট আমরা নির্ণয় করব। তো সংক্ষিপ্তভাবে অ্যাট এ গ্লাস এক নজরে আমাদের কস্ট শিটটার ফর্মটা এরকম হয়। তো আমি এরপরে দেখি এরপরে কি দেখানো যায়। এরপরে শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এখানে আমাদের এলিমেন্টস অফ কস্ট হবে এবং টাকা হবে। প্রথমে আসি র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়ালে আমাদের বিগিনিং র ম্যাটেরিয়াল দেওয়া থাকে, অ্যাড পারচেজ অফ র ম্যাটেরিয়াল এই দুইটা যোগ করে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ এটা বের হবে। তার থেকে লেস এন্ডিং র ম্যাটেরিয়াল এটা বাদ দিলে আমাদের ম্যাটেরিয়াল ইউজড বা ম্যাটেরিয়াল কনজিউমড এটা আমরা পেয়ে যাব। এর সাথে ডাইরেক্ট লেবার যোগ করব, ডাইরেক্ট এক্সপেন্স যোগ করব, তাহলে আমরা প্রাইম কস্ট পেয়ে যাব। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে টোটাল ফ্যাক্টরি কস্ট বা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা পেয়ে যাব। এর থেকে সেল অফ স্ক্র্যাপ যদি থাকে আমরা বাদ দিব, তাহলে এর সাথে বিগিনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করব, তাহলে এর সাথে লেস এন্ডিং ওয়ার্ক ইন প্রোগ্রেস বাদ দিব, তাহলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড পেয়ে যাব। এই ফরম্যাটে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড নির্ণয় করব। যেহেতু একটা ধারাবাহিক প্রক্রিয়া, তাই আমি এখানে এই অংশে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দেখালাম। আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড বের করব তখন এই অংশ আর দেখাবো না। এই ফলাফল নিয়ে আমি পরবর্তী ধাপে চলে যাব। এরপরে আমরা দেখব কিভাবে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট তৈরি করা হয়। আমরা ইতিপূর্বে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার নির্ণয় করেছি তার সাথে বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যোগ করব, তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল বের হবে। এর থেকে লেস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বাদ দিব, তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে। এখন আমরা পরবর্তী পর্যায়ে ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করা দেখব। তো ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করার জন্য আমাদের প্রথমে সেলস আসবে। প্রথমে আমরা সেলস বসাবো, তার থেকে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করে এসেছি এর থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড বসাবো, তাহলে আমরা পাবো গ্রোস প্রফিট। এই গ্রোস প্রফিট থেকে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা বাদ দিব। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স একটা খাত এবং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আরেকটি খাত। এই দুটো যোগ করে মোট সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা বের করব। বের করে আমরা গ্রোস প্রফিট থেকে যদি এটা বাদ দেই তাহলে আমাদের নেট প্রফিট বের হয়ে আসবে। তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় তার সব আমরা এখন দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব যে সমস্ত বিষয়গুলো কস্ট শিটে আসবে না, অর্থাৎ ফাইন্যান্সিয়াল আইটেম অনেকগুলো প্রশ্নে দেওয়া থাকে, তো ওগুলোকে আমাদের কস্ট শিটে অন্তর্ভুক্ত করা যাবে না।
দেখি সে বিষয়গুলো কি। প্রথম, ইন্টারেস্ট রিসিভড, ইন্টারেস্ট পেইড, কমিশন রিসিভড, ইনকাম ট্যাক্স, ডিভিডেন্ড পেইড, ব্যাড ডেটস, ডিভিডেন্ড রিসিভড, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, শেয়ার ট্রান্সফার ফি, ক্যাশ স্টলেন। যে সমস্ত বিষয়গুলো দেখলাম, এই সমস্ত বিষয়গুলো আমাদের কস্টশিটের প্রশ্ন থাকলে সেগুলোকে কস্টশিটে অন্তর্ভুক্ত করা যাবে না। আমরা এখন দেখব যে মিসিং আইটেম কিরকম থাকে। যেমন অনেক সময় প্রশ্নে ক্লোজিং ফিনিশ গুডস বা স্টক দেওয়া থাকে না, ওপেনিং ফিনিশ গুডস অফ স্টক দেওয়া থাকে না, সেলস দেওয়া থাকে না, প্রোডাকশন কস্ট দেওয়া থাকে না, প্রোডাকশন ইউনিট দেওয়া থাকে না। তো আমাদের এই যে একটি সূত্র আমরা দেখছি যে ক্লোজিং ফিনিশ স্টক ইকুয়াল টু ওপেনিং ফিনিশ স্টক প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এই সূত্র প্রয়োগ করে, এই সময় ইকুয়েশনটা প্রয়োগ করে আমরা যে কোনোটা আমাদের মিস থাকলে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা মিসিং ফিগারটা বের করে নিয়ে আসতে পারবো। যদিও ক্লোজিং ফিনিশ গুডস বা ক্লোজিং ফিনিশ স্টক মিস থাকে তাহলে আমরা এইগুলো যোগ বিয়োগ করে আমরা বের করে নিয়ে আসবো। যদি ওপেনিং ফিনিশ স্টক মিসিং থাকে তাহলে অন্যগুলো বসিয়ে আমরা ওপেনিং ফিনিশ স্টক বের করে নিয়ে আসবো। আমাদের প্রোডাকশন যদি না দেওয়া থাকে আমরা প্রোডাকশন বের করে নিয়ে আসবো। আমাদের সেলস যদি না দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার সেলস নির্ণয় করে নিয়ে আসবো। এরপরে আমরা দেখব যে আমাদের প্রশ্নে অনেক সময় বিভিন্ন আইটেমের খরচ পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে অথবা পার্সেন্টেজ নির্ণয় করে আমাদের ওই যে খরচের উপর পার্সেন্টেজ বলা থাকবে সেই খরচ থেকে পার্সেন্টেজ অ্যাপ্লাই করে ওই খরচগুলো বের করে নিয়ে আসতে হয়। যেমন প্রথম আইটেম যেটা আমরা দেখছি, পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট উইথ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, অর্থাৎ ওয়ার্কস অন কস্টের উপর ভিত্তি করে উইথ ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এখানে যে পার্সেন্টেজটা হবে যে ওয়ার্কস অন কস্ট, মানে ওয়ার্কস অন কস্ট মানে ফ্যাক্টরি ওভারহেড। তো এই ক্ষেত্রে ওয়ার্কস ওভারহেড অর ওয়ার্কস অন কস্ট এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের প্রশ্ন দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে আমাদের এই পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। অর্থাৎ পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট, ওয়ার্কস অন কস্ট বলতে ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ওভারহেড বোঝায়, অর্থাৎ ওয়ার্কস ওভারহেড যা ওয়ার্কস অন কস্ট তাই। কাজেই তোমরা ওয়ার্কস অন কস্ট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওয়ার্কস ওভারহেড আর ওয়ার্কস অন কস্ট একই জিনিস। তো আমাদের এরকম যদি বলা হয় পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট উইথ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, অর্থাৎ ওয়ার্কস অন কস্টের সাথে ডাইরেক্ট ম্যাটেরিয়ালের এই পার্সেন্টেজ নির্ণয় করা, তাহলে আমাদের এই সূত্রে ব্যবহার করে আমাদের এই পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। যদি বলা হয় পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট উইথ ডাইরেক্ট ওয়েজেস, তাহলে আমাদেরকে এই সূত্র ব্যবহার করে আমাদের এই পার্সেন্টেজটা নির্ণয় করে নিতে হবে। যদি আমাদেরকে বলা হয় পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট উইথ প্রাইম কস্ট, তাহলে আমাদেরকে এই সূত্রটা অর্থাৎ ওয়ার্কস ওভারহেড অর ওয়ার্কস অন কস্ট ডিভাইডেড বাই প্রাইম কস্ট ইন্টু 100 এই সূত্র ব্যবহার করে আমাদেরকে এই পার্সেন্টেজটা নির্ণয় করে নিতে হবে। এরপরে দেখি আমরা পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট উইথ ওয়ার্কস কস্ট। তাহলে এক্ষেত্রে যদি এরকম বলা থাকে তাহলে অফিস অন কস্ট আর অফিস ওভারহেডকে উপরে এবং ওয়ার্কস কস্টকে নিচে দিয়ে আমাদের এই পার্সেন্টেজটা নির্ণয় করে নিতে হবে। পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট উইথ ওয়ার্কস অন কস্ট যদি এরকম থাকে তাহলে আমাদের উপরে অফিস অন কস্ট আর অফিস ওভারহেড, এই অফিস অন কস্ট আর অফিস ওভারহেড একই জিনিস, আর ওয়ার্ক অন কস্ট দিয়ে আমাদের এই পার্সেন্টেজটা নির্ণয় করে নিতে হবে। এরপরে আমরা পার্সেন্টেজ অফ ইচ এক্সপেন্স উইথ টোটাল কস্ট, টোটাল কস্টের উপর ভিত্তি করে যদি আমাদের কোনো খরচ নির্ণয় করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এইভাবে বের করতে হবে। যেমন হতে পারে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কনজিউমড উইথ টোটাল কস্ট, অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমড উইথ টোটাল কস্টের উপর ভিত্তি করে আমাদের যদি বের করতে বলে তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে ম্যাটেরিয়াল কনজিউমড ডিভাইড বাই টোটাল কস্ট। এই সূত্র ব্যবহার করে আমাদের এই পার্সেন্টেজটা নির্ণয় করে নিতে হবে। আমরা এই পর্যায়ে দেখি পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেস উইথ টোটাল কস্ট, তাহলে ডাইরেক্ট ওয়েজেস টোটাল কস্টের সাথে এই পার্সেন্টেজ আমাদের বের করতে হবে।
অর্থাৎ ডাইরেক্ট ওয়েজেস ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100 এই সূত্র ব্যবহার করে এই পার্সেন্টেজ আমাদের লিখে নিতে হবে। যদি পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট উইথ টোটাল কস্ট থাকে তাহলে আমাদের ওয়ার্কস অন কস্ট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100 এই সূত্র ব্যবহার করে আমাদের এই পার্সেন্টেজ নির্ণয় করে নিতে হবে। যদি বলা থাকে পার্সেন্টেজ অফ অফিস অন কস্ট উইথ টোটাল কস্ট এটা থাকে তাহলে আমাদেরকে অফিস অন কস্ট ডিভাইডেড বাই টোটাল কস্ট এই সূত্র ব্যবহার করে এই পার্সেন্টেজ নির্ণয় করে নিতে হবে। তো আমরা এখন দেখি প্রফিট ও পার্সেন্টেজ আমাদের বের করে নিতে হয় অনেক সময়, যেমন প্রফিট ইকুয়াল টু টোটাল কস্ট ইনটু পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 কখন when percentage of profit is given on total cost, যখন এই টোটাল কস্টের উপর প্রফিটের পার্সেন্টেজ বের করার কথা বলা থাকে তখন আমাদের এই সূত্র ব্যবহার করে এই প্রফিটটা নির্ণয় করে নিতে হয়। যদি টোটাল কস্ট বলা থাকে তাহলে টোটাল কস্ট ইনটু পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। আর যদি এরকম থাকে যে when percentage of profit is given on given sales, সেলসের উপর ভিত্তি করে বলে তাহলে টোটাল কস্ট ইনটু পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস পার্সেন্টেজ এই সূত্র ব্যবহার করে আমাদেরকে প্রফিট নির্ণয় করে নিতে হবে। তাহলে এখন আমরা একটি সমস্যা দেখব যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ডিপার্টমেন্ট অফ ফিনান্স 2014 এবং 2016-তে আসছে। প্রশ্নটা ছিল কিরকম দেখে একটু, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ কস্ট শিট। এখানে ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 লাখ, ডাইরেক্ট লেবার 80% অফ ম্যাটেরিয়ালস, ফ্যাক্টরি ওভারহেড 50% অফ লেবার, অফিস অন কস্ট 75% অফ ফ্যাক্টরি ওভারহেড, সেলিং অন কস্ট 50% অফ অফিস কস্ট, প্রফিট 25% অফ সেলস। তো এখানে আমরা যা দেখলাম যে এখানে শুধু ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এই বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে। এই পার্সেন্টেজ অ্যাপ্লাই করে আমাদেরকে কস্ট শিটটা নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখি আমরা এই সলিউশনটা কিভাবে হতে পারে। প্রথমে আমরা দেখি ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1 লাখ দেওয়া আছে, এর ডাইরেক্ট লেবার এখানে বলা হয়েছে 80% অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, তাহলে 1 লাখের 80% 80,000। তাহলে এখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার আমরা ইতিপূর্বে শিখে আসছি যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স যদি থাকে এই তিনটে মিলে প্রাইম কস্ট হয়। যেহেতু এক্ষেত্রে ডাইরেক্ট এক্সপেন্স নামে কিছু নেই সেহেতু ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট লেবার এই দুইটা যোগ হয়ে প্রাইম কস্ট হয়েছে 1,80,000। আবার বলা হয়েছে ফ্যাক্টরি ওভারহেড হলো ডাইরেক্ট লেবারের 50%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমরা এই যে ডাইরেক্ট লেবার আছে 80,000, তাহলে 80,000 50% 40,000। তাহলে এখন প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে ফ্যাক্টরি কস্ট অর ওয়ার্ক কস্ট বের হয়ে গেল 2,20,000। এখন অফিস অন কস্ট, এই অফিস অন কস্টের কথা বলা হয়েছে যে ফ্যাক্টরি ওভারহেডের 75%, তো ফ্যাক্টরি ওভারহেড আছে হলো 40,000, তাহলে এর 75% আসে 30,000। সেলিং অন কস্ট এটা বলা হয়েছে যে এই অফিস অন কস্টের 50%, তো অফিস অন কস্ট আসছে 30,000, তার 50% 15,000। তাহলে এই দুইটা কয়টি যোগ করে আমরা পেয়ে যাই টোটাল কস্ট 2,65,000। এখন বলা হয়েছে যে প্রফিট 25% অন সেলস, এখানে সেলস দেওয়া নাই, আছে হলো টোটাল কস্ট। তাহলে আমরা এটাকে এই 25% সেলস মিনস 33.33% অফ কস্ট, অর্থাৎ এই যদি সেলসের পার্সেন্টেজ না থাকে তাহলে কস্টের উপরে এই পার্সেন্টেজটা কনভার্ট হয়ে 33.33% হয়। তাহলে আমরা এই 2,65,000-এর উপরে 33.33% যদি চার্জ করি তাহলে আমাদের প্রফিট এসে দাঁড়ায় 44,333। তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের সেলস আসে 3,53,333। এখন কি করে এই 25% 33.33% হলো আমরা এই ওয়ার্কিংটা একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, আমি ধরলাম প্রশ্নে লেট সেলস 100, যেহেতু সেলসের উপর পার্সেন্টেজ আছে তাহলে প্রফিট 25, তাহলে সেলস 100 প্রফিট 25, তাহলে যদি সেলসের থেকে প্রফিট বাদ দেই তাহলে কস্ট আছে কত 75। যদি হোয়েন কস্ট টাকা 75 দেন প্রফিট 25। যদি আমি 1 টাকা ধরি কস্ট 1 টাকা দেন প্রফিট 25/75।
when cost 100 then profit 25 into 100 divided by 75 যদি তোমরা এটাকে এখন ক্যালকুলেশন করো তাহলে দেখো 33.33% আসবে কার উপরে এই কস্টের উপরে তাহলে আমাদের কস্ট যেহেতু ওখানে যা আছে এখন এই পার্সেন্টেজ আমরা 25% না ধরে এই 33.33% আমরা ধরে প্রফিট নির্ণয় করলাম আশা করি তোমরা এই ক্লাস থেকে এই চ্যাপ্টারের সাথে রিলেটেড যে সমস্ত সূত্র রয়েছে সেগুলো এবং পার্সেন্টেজ ব্যবহার করে কিভাবে কস্ট শীট তৈরি করা হয় এই বিষয়টি বুঝতে সক্ষম হয়েছে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সকলকে